আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কদর হাসান। আমি আইএলটিএস প্রস্তুতি নিয়ে কাজ করি। তো আজকে আমি আমি আমার জীবনের প্রথম আইএলটিএস রিলেটেড ভিডিও আমি আমার ফেসবুক চ্যানেলে প্রকাশ করছি। আশা করি সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা আইএলটিএস এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো আইএলটিএস এর যে প্রস্তুতিটা এটা সাধারণত ছাত্রভেদে 4 থেকে 6 মাস এর প্রয়োজন হতে পারে যদি ইংরেজির বেসিকটা খুব বেশি শক্তিশালী না হয়। তবে যাদের বেসিক খুব ভালো ইংরেজিতে তাদের ক্ষেত্রে 2 থেকে 2.5 মাস অথবা 1-1.5 মাসের মধ্যেও সম্ভব। তো আমরা জানি যে আইএলটিএস এর যে পরীক্ষাটা এটা 4টি মডিউলে হয়, অর্থাৎ 4টি সেকশন রয়েছে আইএলটিএস এর পরীক্ষার। প্রথমটি হলো রিডিং, অর্থাৎ একজন একটা ছাত্র ইংরেজি কতটা ভালো পড়তে পারে সেটার মূল্যায়ন হয় এই ধাপে। তারপর যেটা আছে সেটা হলো স্পিকিং, অর্থাৎ একটা ছাত্র কতটা ইংরেজিতে ভালো কথা বলতে সক্ষম। লিসেনিং, অর্থাৎ ইংরেজি শোনার দক্ষতাটা কেমন। তারপর হলো রাইটিং, অর্থাৎ একজন কতটা ভালো ইংরেজি লিখতে পারে। এখন প্রথমে আসি আমি রিডিং নিয়ে। আমার কাছে যেটা মনে হয় আইএলটিএস এর ক্ষেত্রে সবথেকে তুলনামূলক কঠিন ধাপ হলো রিডিং। যাদের ইংরেজি পড়ার অভ্যাস নেই তাদের ক্ষেত্রে রিডিং পার্টটা আমি একটু চ্যালেঞ্জিং মনে করি অন্য যে মডিউলগুলো আছে এগুলা থেকে। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমরা আইএলটিএস এর প্রস্তুতির জন্য রিডিংটাকে ডেভেলপ করতে পারি। রিডিংটাকে ডেভেলপ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ইংরেজি সংবাদপত্র পড়তে হবে। তার মধ্যে বিনামূল্যে যে সংবাদপত্রগুলো পাওয়া যায় অনলাইনে বা গুগলে বা ফায়ারফক্সে, যেটাই বলেন আপনারা, তার মধ্যে সবথেকে ভালো যে সংবাদপত্র দুইটা আমি মনে করি সেটা হলো গার্ডিয়ান আর বিবিসি। অর্থাৎ গার্ডিয়ান যারা বাংলাদেশের সরকারের যে সরকারি বইগুলা রয়েছে, এনসিটিভির যে বইগুলা ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর, ওই বইগুলা যারা পড়তে পারে তারা এই দুইটা সংবাদপত্র দিয়ে রিডিংটাকে ডেভেলপ করা শুরু করতে পারে। রিডিং ডেভেলপ করার জন্য আরেকটি কাজ যেটা করতে পারে ছাত্রছাত্রীরা, সেটা হলো তাদের পছন্দের বিষয় নিয়ে যে লেখাগুলা অনলাইনে পাওয়া যায় এগুলা পড়া। যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি, ফুটবল বিষয়ক সমস্ত লেখা আমার পছন্দ। আমি যখন প্রস্তুতি নিতাম তখন আমি ইপিএল, লা লিগা এইসব এসব নিয়ে যে গুগলে যে ওয়েবসাইটগুলো রয়েছে ওই বিষয়ক লেখাগুলো আমি পড়তাম। আচ্ছা, কিন্তু যাদের বেসিকটা খুব বেশি শক্ত নয়, যারা স্কুল কলেজে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলেন না ইংরেজিতে, তারা যেটা করতে পারে সেটা হলো তারা ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি বইটা আছে এটা দিয়ে শুরু করতে পারে এবং আস্তে আস্তে একটার পর একটা একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো শেষ করতে পারে ধারাবাহিকভাবে। পাশাপাশি যে জিনিসটা না করলেই নয় সেটা হলো নতুন শব্দ লেখা। একটা ডায়েরি কিনতে হবে এবং ওই ডায়েরির মধ্যে প্রতিদিন 10 থেকে 20টা নতুন ওয়ার্ড লিখতে হবে। কিন্তু কেউ যদি 10 থেকে 20টা ওয়ার্ডের বেশি লেখে, সাধারণত ওয়ার্ড মিনিংগুলা মুখস্থ করতে অসুবিধা হবে। এজন্য 20টার বেশি না লেখার পরামর্শ দিব আমি। তারপর আসি স্পিকিং। স্পিকিংয়ের জন্য যেটা করতে হবে, আমাদের যে গ্রামার রয়েছে গ্রামারের যে ভিত্তিটা এটাকে একটু শক্তিশালী করতে হবে। কারণ যদিও আমাদের হাই লেভেলের গ্রামারের প্রয়োজন নেই, কিন্তু তবুও কিছু গ্রামারের টপিক রয়েছে যেগুলো না জানলেই নয়। ওই গ্রামারগুলো যদি আমরা ভালোভাবে আত্মসাৎ করি তাহলে আমাদের বাকি প্রস্তুতিটা নিতে সহজতর হবে। তারপর হলো লার্ন সাম স্পেশাল ভোকাবুলারিজ অ্যান্ড ফ্রেজ। কিছু ইংরেজি ফ্রেজ রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং কিছু স্পেশাল শব্দ আছে যেগুলো খুবই আকর্ষণীয় মনে হয় এক্সামিনারের কাছে। তো আমি একদিন আমার একটা ভিডিওতে এগুলা নিয়ে আলোচনা করব। এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের স্পিকিংয়ের যে সৌন্দর্যটা এটা অনেকাংশে বৃদ্ধি পাবে। হ্যাং আউট উইথ ফ্রেন্ডস ইন ইংলিশ। আমাদের
বন্ধুদের সাথে ইংরেজিতে আড্ডা দেওয়ার অভ্যাস করতে হবে, তাহলে আমরা স্পিকিংটা তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবো। তারপরে যদি সম্ভব হয় পিকনিক আয়োজন করা, যদি কয়েকজন বন্ধু মিলে একসাথে একটু দূরে কোথাও বা কাছে কোথাও যাওয়া যায় পিকনিকের মতো করে, তাহলে এটাই, এবং ওই পিকনিকে সারাদিন যদি কেউ বাংলা না বলে, অর্থাৎ সবাই যদি ইংরেজিতে কথা বলে, তাহলে স্পিকিংটা খুবই দ্রুত ডেভেলপ হয়। প্লে ফুটবল, আমার মতো যারা ফুটবল প্রেমী আছে, যারা ফুটবল খেলতে খুব পছন্দ করে, তাদের জন্য স্পিকিংটা ডেভেলপ করা আরও সহজ। এটাকে আমি বলবো একসাথে একসাথে এক ডিলে দুই পাখি মারার মতো। প্রথমত ফুটবলটা খেললে আমাদের যে ব্যায়াম, শারীরিক ব্যায়ামের জন্য এক্সট্রা কোনো সময় দিতে হবে না, এবং আমাদের শারীরিক ব্যায়ামের পাশাপাশি পাশাপাশি ওই সময়টাতে আমরা স্পিকিংটা ডেভেলপ করতে পারবো। আর শুরুর দিকে ফুটবল খেলাটা আমি মনে করি সবথেকে ভালো একটা অপশন স্পিকিং ডেভেলপ করার জন্য। কারণ শুরুতে যখন একটা ছেলে ইংরেজি বলতে পারে না, তখন সে লজ্জা অনুভব করে যে আমি তো পারি না, আমি কিভাবে বলবো। তখন যখন সে যখন একটা ছাত্র যখন ফুটবল মাঠে থাকবে, তখন যে সহজ ইংরেজি বাক্যগুলো রয়েছে, যেমন গিভ মি, পাস, শট, কিক, গিভ মি দ্য বল টু দ্য ফরওয়ার্ড, গিভ মি বিহাইন্ড, কিক হার্ডলি, এই জাতীয় শব্দগুলো যখন আমরা ব্যবহার করবে একটা একটা নতুন ছাত্র, তখন আস্তে 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 সে ইংরেজিতে দ্রুত কথা বলা শিখতে পারবে। আরেকটা বিষয় হলো, ফুটবল খেলতে খেলতে যখন সে ইংরেজিতে কথা বলা শিখবে, তখন কখনোই সে বিরক্ত বোধ করবে না। স্পিকিং কুইজ অ্যান্ড কম্পিটিশন, যদি স্পিকিংয়ের কুইজ যদি আয়োজন করা যায়, এটাও একটা ভালো একটা দিক। কারণ আমরা জানি আমাদের মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য হলো যে মানুষ সবসময় প্রতিযোগিতা করতে পছন্দ করে, এবং প্রতিযোগিতার মাধ্যমে মানুষ একজন থেকে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য যদি আমরা স্পিকিংয়ের প্রতিযোগিতার আয়োজন করতে পারি, তাহলে একজন থেকে আরেকজন এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে, এবং স্পিকিংটা খুব দ্রুততার সাথে উন্নতি করতে পারবে। তারপর আসি ইউজ কন্ট্রাকশন। কন্ট্রাকশন নিয়ে একটা ভিডিওতে আসলে আলোচনা করা সম্ভব নয়, এটার জন্য অনেক আলোচনা করতে হবে, এই জন্য এই টপিকটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপর আসি লিসেনিং। সবথেকে মজার যে সেকশনটা আইএলসের প্রস্তুতির, সেটা হলো লিসেনিং। কারণ লিসেনিং করার জন্য আমাদের কোনো বই পড়তে হয় না, লিসেনিংয়ে ভালো করার জন্য আমাদের এমন কোনো কাজ করতে হয় না যেটার উপর মানসিক চাপ পড়ে। যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা আমরা বিভিন্ন ইংরেজি মুভিজ, ডকুমেন্টারিজ, কার্টুনস, এগুলা দেখা দিয়ে শুরু করতে পারি, এবং এগুলা দেখার সময় পাশাপাশি আমরা একটা বা দুইটা মক টেস্ট দিতে পারি ক্যামব্রিজের বই থেকে প্রতি সপ্তাহে। তারপর যে সেকশনটা বাকি রয়েছে সেটাও তুলনামূলক কিছুটা জটিল লিসেনিং অথবা স্পিকিং থেকে, সেটা হলো রাইটিং মডিউল। সো যারা স্কুল কলেজে ইংরেজিতে ভালো স্টুডেন্ট ছিল, তাদের কাছে রাইটিং যে বিষয়টা, এটা আহামরি কিছু নয়, কিন্তু তবুও এটাতে একটু সময় ব্যয় করা লাগে ভালো একটা স্কোর তোলার জন্য। তো রাইটিংয়ের জন্য আমাদের কি প্রয়োজন? প্রথমত আমাদের গ্রামারের ভিত্তিটাকে খুব শক্তিশালী করতে হবে। যেমন কিছু টপিক রয়েছে যেগুলো না জানলেই নয়, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কানেক্টরস, তারপর আর্টিকেল, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, এই জাতীয় কিছু গ্রামার টপিক আমাদের জানা অবশ্যই প্রয়োজন। এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। কিন্তু আমাদের কোনো হাই লেভেলের গ্রামারের প্রয়োজন নেই। আমরা স্কুল কলেজে যে গ্রামার পড়েছি তার মাত্র 20 থেকে 30% আমাদের রাইটিংয়ের জন্য প্রয়োজন হয়ে থাকে আইএলসের প্রস্তুতির জন্য। তারপর লার্ন সাম স্পেশাল ভোকাবুলারিজ, কিছু গুরুত্বপূর্ণ স্পেশাল শব্দ রয়েছে যেগুলো ব্যবহার করলে লেখার মান অনেক বেড়ে যায় খুব দ্রুততর সময়ের জন্য। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। প্র্যাকটিস ক্যামব্রিজ কোশ্চেন্স বাই টেকিং মোর টাইম। ক্যামব্রিজের যে রাইটিং প্রশ্নগুলো আছে এগুলো শুরুতে বেশি সময় নিয়ে চর্চা করতে হবে। শুরুতেই যদি একটা ছাত্র 400 ওয়ার্ড 1 ঘন্টা সময়ের মধ্যে লেখার চেষ্টা করে, সে কখনোই পারবে না। সেই জন্য তাকে অধিক সময় নিয়ে, অর্থাৎ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় নিয়ে আইএলসের বইয়ের রাইটিংগুলো প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। যেহেতু আমি নতুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে বলার মধ্যে বা লেখার মধ্যে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।